সুপ্রিয় দর্শক প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ দুই আলোচক, দুজনই রাজনীতিক অঙ্গনের মানুষ। আমার বাম পাশে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আব্দুস সালাম এবং সর্ববামে রয়েছেন জনাব রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক সিপিবি। আপনার দুজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা বার্তা কক্ষের আপডেট জানতে চাই। আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী মামুন আবদুল্লাহ। মামুন, আপনার কাছে আজকের দিনের উল্লেখযোগ্য কি সংবাদ রয়েছে? জি সবুজ, আজকে আমার কাছে বেশ কিছু শিরোনাম আছে। তার মধ্যে শুরুতেই সেটি হচ্ছে ডেভিল হান্টে গাজীপুরে 87 জন সহ সারা দেশে আটক এখন পর্যন্ত 1308 জন। দক্ষিণখানে অনেকে ঘরবাড়ি ছাড়া, অস্থিরতায় জড়িতদের ছাড় নেই, এমনটি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর আমার কাছে আছে ব্যর্থতা কাটানোর চেষ্টা করছে সরকার, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। মূল্যস্ফীতি কমছে এবং আরও কমবে, এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এরপরে মির্জা ফখরুল আজকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন এবং তিনি বলেছেন যে সাফল্য ধরে রাখতে সাবধানে পা ফেলার আহ্বান জানিয়েছেন। একই সাথে বিএনপিকে ঘায়েল করার চক্রান্ত দেখছেন বিএনপির অনেক নেতারা। 32 নম্বর নিয়ে দিল্লির বক্তব্যে বেশ বিরক্ত ঢাকা। চীন শর্ত মানলে তিস্তায় মহাপরিকল্পনা, পানি আদায় করেই ছাড়বে সরকার, এমনটি বলেছেন উপদেষ্টারা। জামাতের আমির বলেছেন যে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়, তিনি এমনটি বলেছেন একটি সমাবেশে। এরপরে খেলার সংবাদে যেটি আছে আমার কাছে সেটি হচ্ছে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ফাউন্ডেশন গড়ছেন সাবেক জাতীয় ক্রিকেটার জাভেদ ওমর এবং বিসিবিও এমন উদ্যোগ নেবে, এমনটি জানিয়েছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। তো সবুজ, এই ছিল আমার কাছে আজকের সারাদিনের সংবাদ শিরোনামগুলো। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বাংলা ভিশনের সিনিয়র রিপোর্টার মামুন আবদুল্লাহর সঙ্গে। আমরা বেশ কিছু বিষয় শুনলাম। আমরা শুরুটা করতে চাইব ডেভিল হান্টের প্রসঙ্গ দিয়ে। শুরুতে জানতে চাইব আব্দুস সালাম আপনার কাছে, যে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চলছে, যেটা গাজীপুরে যে তথ্য পেলাম যে 87 জন সহ এই পর্যন্ত গ্রেপ্তার প্রায় 1308 জন। দেশ জুড়ে যে শয়তান মুক্ত করার সরকারের এই অভিযান, এটাকে কিভাবে দেখছে বিএনপি? আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক, বিজ্ঞ আলোচক, ওনাকে ধন্যবাদ জানাই। যারা আজকের অনুষ্ঠান দেখছেন, শুনছেন, তাদেরকেও ধন্যবাদ। শোনেন, আমার প্রশ্নটা হলো 6 মাস পরে কেন? এতদিন কি করলো সরকার? আমরা তো সেই প্রথম থেকেই বলে আসতেছি যে ফ্যাসিবাদের মাথা গেল, তার সর্বাঙ্গ এখনো দেশে অবস্থান করছে এবং এটা যতই সময় যাবে তারা আস্তে আস্তে একটু সেটেলড হয়ে তারপরে তাদের নখ বের করার জন্য চেষ্টা করবে। তো সরকারকে এতদিন তাদেরকে সময় দিচ্ছে যে নখের থাবাটা দেওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে, নাকি এটাকে আরও প্রলম্বিত করে আবার তারা কিভাবে ফিরে আসতে পারে সেটার জন্য অপেক্ষা করা? আমরা তো প্রথম থেকে বলে আসছি যে এখন পর্যন্ত কেন 6 মাস চলে গেল, এখন পর্যন্ত একটা মামলা শুরু হয় নাই। কেন হয় নাই? কি কারণে হয়নি? বরং আজকে এত এগুলো গণহত্যা হয়েছে, এত মানে ব্যাংকগুলো সব লুট করে ফেলছে, আজকে কয়জনকে ধরছে? তাহলে প্রথম তাদের সুযোগটা কেন দেওয়া হলো? সেটা কি প্রথম তাহলে সরকার একটু লিবারেল ছিল কি তাদেরকে পালানোর সুযোগ করে দেওয়া সেটার জন্য? তো এই প্রশ্নগুলো তো আজকে আসবে, তাই না? তো এখন যতই তারা এগুলো করতে যাবে সেই সমস্ত কিছু নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন করবে। তাই আমরা বলবো যে তারপরেও করতেছে, তারা করুক, দেখা যাক সেটা কতটুকু রেজাল্ট আসে। তবে আমাদের বক্তব্যটা এখন পরিষ্কার যে 6 মাস অলরেডি হয়ে গেছে এবং কতটুকু তারা কি করতে পারবে সেটাও মোটামুটি দেশবাসী পরিষ্কার হয়ে গেছে। এখন আমরা যেটা চাই যে কোনো অবস্থাতেই আরও ষড়যন্ত্র চলতেছে, কাজে ষড়যন্ত্রকে ফেস করার মতো ক্ষমতা কতটুকু সক্ষম এই সরকার, সেটাও একটা প্রশ্ন আছে। তাই আমরা বলবো যত তাড়াতাড়ি জনগণের কাছে ফিরে যাওয়া যায়, যে কারণে আমরা দীর্ঘ 15টা বছর আজকে একটা নির্বাচনের জন্য আমরা আন্দোলন করছি, যে কারণে যে মানুষের যে রাইট, অধিকারটা কেড়ে নিয়েছিল বিগত ফ্যাসিবাদী সরকার, সেই জনগণের অধিকারটা জনগণকে ফিরে দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ইন্টেরিয়াম গভর্নমেন্টকে ক্ষমতায় দেওয়া হয়েছে। তাই আমরা বলবো যে এটা সে আর সময় ক্ষেপণ না করে এগুলো কাজ করতেছে করুক,
কিন্তু তাড়াতাড়ি এখন সেই ইলেকশনের প্রসেসটাকে সে অ্যানাউন্স করুক এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে কত দ্রুত সম্ভব যে ইলেকশনটাকে যাতে মানে গ্রহণযোগ্য করা যায়, অংশগ্রহণমূলক করা যায়, সেটার জন্য কি পদক্ষেপ নেওয়া যায় সেই পদক্ষেপগুলো তাদের নেওয়া দরকার। অর্থাৎ তাদের আমরা বারবার বলার পরও এখন পর্যন্ত তারা কোনো রোড ম্যাপ দেয়নি, তাদের প্রায়োরিটি তারা এখন পর্যন্ত দেখায় না যে কোনটা প্রায়োরিটি। তো প্রায়োরিটি তো প্রথমেই ছিল, একেবারে বিগিনিং তো প্রায়োরিটি এটা ছিল যাতে কোনোভাবেই চোর ডাকাত বদমাশরা যাতে পালাইতে না পারে, এদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং অবৈধ এই যে ব্যাংকগুলো খায় ফেলছে, শেয়ার মার্কেট লুট করে ফেলছে, আজকে বাংলাদেশ ব্যাংকের বোল্টের থেকে স্বর্ণ চুরি হয়ে গেছে। অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো তো প্রথমেই ধরা উচিত ছিল, তারপরে এতদিন সুযোগ দিলেন কেন? তো প্রায়োরিটিই নাই। তো এই জন্য এখনও তাই বলবো যে এখন যতটুকু আছে তারা এগুলো করতেছে করুক, এখন কিন্তু তারা নির্বাচনের পথে হাঁটুক। জি, জনাব রহিন হোসেন প্রিন্স, আপনার কাছে একই প্রশ্ন করতে চাইবো যে এর আগে যখন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নিয়েছিল সেই সময় দেখা গিয়েছিল দায়িত্ব নেওয়ার পরপরই তারা বড় ধরনের অভিযানে নেমেছিল, অনেক দুর্নীতিবাজের তথ্য নিয়েছিল, অনেক দুর্নীতিবাজের তালিকা করেছিল, এমনকি বড় ধরপাকড়ও করেছিল। কিন্তু এই সরকার সেটা শুরু করলো প্রায় 6 মাস পরে। আমি আব্দুল সালামের প্রশ্ন নিয়ে বলতে চাই, শয়তান নির্মূলের এই অভিযানটা এত দেরিতে শুরু হলো কেন? আপনাদের বিশ্লেষণ কি? ধন্যবাদ আপনাকে, আমি সালাম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন এই রাতে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এই প্রশ্ন তো আমারও এবং আমার ধারণা দেশবাসীরও প্রশ্ন হিসাবে, কারণ এটা আমরা জানি যে একটা নর্মাল পিরিয়ড তো এটা না, যে একটা নর্মাল পিরিয়ড ছিল ক্ষমতা হস্তান্তর হয়েছে এটা প্রয়োজন না, পিরিয়ড তো সেটা না। একটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে গঠিত হয়েছে এবং দীর্ঘদিন ধরে যে অগণতান্ত্রিক শাসন ছিল, যেটাকে আমরা কর্তৃত্ববাদ, স্বৈরাচার, ফ্যাসিবাদ হিসেবে চিহ্নিত করেছি, তো তার তো কতগুলো উৎস আছে এবং এইটা রক্ষার জন্যই তো তাকে কি বলবো যে রাষ্ট্র ক্ষমতা যে কোনোভাবে রক্ষা করা, তার বিভিন্ন বাহিকে লালন পালন, মানুষের ভয়ের রাজত্ব কায়েম সহ নানা ধরনের ঘটনা ঘটাতে হয়েছে, গুম খুন রড্ডর অনেক। তাহলে এটা তো যদি বলেন যে একটা সরকার প্রথমে জনগণের স্বস্তি দেওয়ার জন্যে তার যেমন জিনিসপত্রের দাম কমানো একটা কাজ, এইটাও একটা অন্যতম কাজ ছিল। কিন্তু এই 6 মাসে আসলে আমরা দেখব যে একটা ন্যূনতম জনগণের জীবনে কিন্তু স্বস্তি ফিরে আসে নাই। সে জিনিসপত্রের দাম বলেন আর আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলেন, জনগণ একটা মর্যাদা চেয়েছিল, সেই মর্যাদা বোধও নাই, কারণ যার জীবনে স্বস্তি নেই মর্যাদা থাকে কিভাবে। ভয়ের রাজত্ব একটা কায়েম ছিল, এখনো কিন্তু নানাভাবে ভয়ের রাজত্বের ধারা আছে। তার মানে এই 6 মাসে এই কার্যক্রমগুলো তো কোনো পজিটিভ হয় নাই। তারপরও দেরি করে যখন শুরু করলো, আমার প্রশ্ন হচ্ছে যে এই যে 1308 জনকে ধরার খবর আমরা পেলাম, আসলে তারা যাচ্ছেন কিসের ভিত্তিতে? কারণ আমরা জানি এগুলো তো একটা তালিকার ভিত্তিতে যেতে হয়, এরকম কোনো খবর আমাদের জানা নাই। সুতরাং তাহলে তো এটা একটা প্রশ্নবিদ্ধ মানুষের কাছে হবে, প্রথম কথা। দ্বিতীয়ত, এই যে 1308-এর কথা বলছেন, তো ডিজিটালাইজেশনের যুগ, এই 13 জন সম্পর্কে কি এখন আপনি ইচ্ছা করলে আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারবো কোন জেলায় কতজন কি করেছে? কথার কথা এক্স নামক যাকে গ্রেপ্তার করা হয়েছে কি কি কারণে? কারণ এইটা তো বিগত দিনের সরকারগুলো এগুলো করেছিল, তার বিরুদ্ধে তো আমরা সংগ্রাম করেছি, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রোটেকশন এবং অল ক্রিমিনালাইজেশনটা দমন। তাহলে সেইখানে স্বচ্ছতা থাকা দরকার এবং আমার কাছে মনে হয় যে সুনির্দিষ্ট তালিকার ভিত্তিতে এটা প্রয়োজন ছিল, কিন্তু হয়েছে এমনটি আমাদের জানা নেই। সুতরাং আমি বলবো দেরিতে হলেও শুরু হয়েছে ঠিক আছে, কিন্তু এটা যাতে প্রশ্নবিদ্ধ না হয় তার জন্য সুনির্দিষ্ট তথ্য উপাত্ত সহ এটা করতে হবে, কোনো নিরীহ মানুষের হয়রানি এইটাই যাতে না হয়। তাহলে আপনি সেই জিনিসগুলো শঙ্কা করছেন যে আসলে শয়তানের আড়ালে কেউ হয়তো কোনো নিরীহ মানুষ, আমি শঙ্কার থেকে বললাম যদি আমি 1308 জন সম্পর্কে সুনির্দিষ্ট জানতে পারতাম তাহলে তো আমার শঙ্কার কোনো শঙ্কা হয়তো হতেও পারতো, নাও পারতো, কিন্তু আমি প্রশ্নটা তুলে রাখলাম প্রথম দিন চাও, এইটা একটা ব্যাপার। আরেকটা ছোট করে বলি, আমি অনলাইনে একটা পত্রিকায় যে নিউজ বেরিয়েছে সেটা যেটা দেখলাম, আগামীকাল হয়তো আরও বেশি দেখতে পারবো, যে সেটা হচ্ছে যেদের উদ্দেশ্য নিয়ে বলা হচ্ছে দেশব্যাপী সন্ত্রাস দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, অপরাধীদের আইনের আওতায় নেয়, আরেকটা বলছে সন্ত্রাসবাদের উৎপত্তিস্থল চিহ্নিত করা। কথাগুলো তো ভালো, তাহলে তো আমরা প্রথমে খুশি হতাম, ধরুন বিভিন্ন জেলা সদর সহ অন্য জায়গায় চুরি ডাকাতি ছিনতাই তো বেড়ে গেছে, আজকে মবের নামে নানা ধরনের ঘটনা ঘটছে, সম্প্রতিকালে যে ধরনের ধ্বংসযজ্ঞ বিভিন্ন জায়গায় বুলডেজার ঘুরিয়ে দেওয়ার যে কাজগুলো হলো
এবং প্রধান উপদেষ্টা তার ফেসবুক পোস্ট থেকে এবং পরবর্তীতে কিন্তু সরকারের পক্ষ থেকে এইটা কি বলে স্টেটমেন্ট দিয়ে বলা হলো যে এইটা গ্রহণযোগ্য না, কাঙ্ক্ষিত না, এবং যারা করেছে তাদেরকে দেখা হবে। তার আমরা তো সেই জায়গাগুলো, আমি বলছি মানুষকে আপনি যে কাজ করছেন সেটা যদি সুনির্দিষ্ট না করতে পারেন এবং এই কাজের ব্যাপারে মানুষের কাছে যদি স্বচ্ছতা নিশ্চিত না করতে পারেন এবং এই কাজে তার স্বার্থটা কী এবং প্রয়োজনটা কী সেটা সরকার যদি এটা না করতে পারে, কতকগুলো বাহারি শব্দচয়ন দিয়ে কিন্তু খুব একটা অগ্রগতি করা যায় না। সুতরাং আমার বক্তব্য পরিষ্কার, এ ব্যাপারে আমরা সুনির্দিষ্ট তথ্যপত্র চাই এবং সুনির্দিষ্ট তথ্যপত্রের ভিত্তিতে যে কোনো কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন বলে মনে করি। এই সাথে খালি এই প্রশ্নটা তুলে রাখি, সালাম ভাই যে প্রশ্ন তুলেছেন এইটাও আমারও প্রশ্ন। সরকারের 6 মাস গেল, অগ্রাধিকারের যে প্রশ্নগুলো আমরা বলছি সেই জায়গাগুলো কিন্তু কোনো কিছু এখনো দেখতে পাচ্ছি না। জি, আমি যেটা জানতে চাইবো যে এই সন্ত্রাসবাদ কিংবা এই শয়তান নির্মূলের নামে আসলে অনেক সময় হয়ে থাকে যে হয়তো প্রকৃত শয়তানকে ধরতে গিয়ে অনেক সময় নিরীহ মানুষও নির্যাতনের শিকার হয় অনেক সময়। আপনি তো একটা যেহেতু রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়ে আসছেন, আপনি এরকম কোনো শঙ্কা করছেন কিনা যে এই অভিযানের নামে কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিএনপির কোনো নেতাকর্মী কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী নিপীড়নের শিকার হতে পারে কিনা? না, শুধু কারণ এটা হলো কি, এটা তো সব সময় দেখা গেছে যেটা হয়েছে, কাজে এর জন্যই যেটা উনি যেটা বললেন, আমিও বলবো যে আজকে কাদেরকে ধরা হয়েছে তাদের নাম ধাম জানানো হোক। তার মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব আছে কিনা, সাবেক আইজিপি নাম আছে কিনা, সাবেক পুলিশ কমিশনার আছে কিনা, তারপর যে ব্যাংক লুট করছে ওরা আছে কিনা, এই নামগুলো তো মানুষ শুনতে চায়, দেখতে চায়। তাহলে অন্তত তাদের যে মালা, জুতার মালা না হোক ফুলের মালা, যেটাই হোক জনগণ অপেক্ষা করবে। তো কাজেই অর্থাৎ জনধিকৃত যে ব্যক্তিগুলো তার মধ্যে তারা আছে কিনা সেটা জনগণ জানতে চায়। এবং এটা নিয়ে রাগ ডাক করার কিছু নাই, ইট শুড বি ওপেন। এটা আজকে ওপেন হওয়া উচিত। কারণ একটা জিনিস আমরা জানি যে দেখেন, আমরা বিগিনিং থেকেই যে আজকে পরিবর্তনটাই তো হচ্ছে সেটার জন্য যে তাদের হাত থেকে দেশটাকে নিষ্কৃতি দেওয়া। কিন্তু এখন পর্যন্ত আপনার সেই তাদের কনসোর্টিয়াম ভাঙতে পারেননি, আপনি সেই সিন্ডিকেট এখনো ভাঙতে পারেন নাই। আমরা দেখছি এই সরকারের মধ্যে আছে, এরা বলছে না এই সিন্ডিকেট এভাবে ভাঙা যাবে না, তাই না? তাইলে তারা কারা? তাইলে এখন যে যাদেরকে গ্রেপ্তার করছে এরা কারা? তো সেখানে যখন গেল সে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী তার বাড়িতে, তাহলে তাকে অ্যারেস্ট করলো না কেন? বা সেইখানে যারা সন্ত্রাস যারা করতেছে তাদের কই এখন পর্যন্ত নামধাম পাইলাম না। তাই তারা ওইখানে বসে মিটিং করে একত্রিত হয়, তাদেরকে গ্রেপ্তার করতে পারলো না, পারলো না। এটা কাজে আজকের প্রশ্নটা আমাদের কাছে যে এটা কি এখন যাতে কোনোভাবেই মানে এটার পেছনে অন্য যাতে কোনো না থাকে। আমরা যেটা চাই যে স্বাভাবিকভাবে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে, বিচার তো হতেই হবে। বিচার আমরা চেয়েছিলাম, যেটা আমি প্রথমেই বললাম যে বিচার একের দিন ওই দিন থেকেই পরের দিন থেকেই শুরু হওয়া উচিত ছিল। যেদিন কিছু কিছুতে অ্যারেস্ট হয়েছে, বাকিগুলো অ্যারেস্ট হয়নি, কিন্তু তারপর বিচার তো হইতে পারে। তো বিচার কেন হচ্ছে না? আমার এই প্রশ্নের উত্তরটা কে দিবে? আজকে আসিফ নজরুল সাহেব দিবে না আজকে প্রধান উপদেষ্টা সাহেব দিবে? কেউ না একজন তো দিতে হবে। কে আজকে বিচারটা কেন শুরু হচ্ছে না? এই প্রশ্নটা তো জনগণের মধ্যে। এটাও কি আবার এটাও সংস্কারের অপেক্ষায়? এটার জন্য কি কোনো সংস্কার বাকি আছে? যে এই সংস্কারটা হওয়ার পর এটা হবে। যেমন অনেকে দেখে না যে সংস্কার এইগুলো হবে তারপরে নির্বাচন আছে না, কিছু লোক তো দাঁড়াই আছে, নির্বাচন হইতে দেওয়া যাবে না। অর্থাৎ নির্বাচন ঠেকানোর জন্য যে কোনো না কোনো একটা কায়দা বের করা, যে নির্বাচন যত পিছানো যায়, তাই না? নির্বাচন, আরে ভাই নির্বাচনটা পেছানো কেন? আজকে প্রকাশ্যে তো অনেকে বলে যে নির্বাচন হইলে বিএনপি ক্ষমতায় আসবে। তার মানে কি? তাহলে জনগণ যেটা চায় তারা জনগণের বিপক্ষে অবস্থান নিচ্ছে। এই জন্যই বলবো যে আসলে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্যই কিন্তু ফ্যাসিবাদকে তাড়ানো হয়েছে। সেই জায়গায় যদি অন্য কেউ সেটা তাদের নিজেদের মানে খায়েশ পূর্ণ করার জন্য যদি সেটা চিন্তা করে, তাহলে সেটা তো কোনোভাবেই মানে জনকল্যাণমূলক হবে না, দেশের কল্যাণে হবে না। তো এই জন্য এখন যেটা হইতেছে সব কিছুই ওপেন থাকা উচিত এবং নাম ধাম সহ কারা গ্রেপ্তার হলো সেটা তালিকা দেওয়া দরকার। এবং যেগুলো এই দেশকে একেবারে মানে ঝরঝরা করে ফেলছে যারা, তাদেরকে গ্রেপ্তার করুক। আমরা দেখলাম না যে ওই যে হালদার
একজন এই দেশ থেকে পালায় যায় ইন্ডিয়াতে ধরা খাইলো, পিকে কত হালদার। পিকে হালদার, কত হাজার কোটি টাকা সে লোপাট করে নিয়ে গেছে। তো সেটা এখন পর্যন্ত আমার দেখলাম না যে ভারতের কাছে জবাব চাওয়া, যে সে তো আমার দেশ থেকে লুট করে চলে গেছে, তুমি তারা আমার কাছে হস্তান্তর না করে তারা জামিন দেয় কিভাবে? এটা তো এখন পর্যন্ত সেই প্রশ্নটা আমরা জানতে পারলাম না, জি। তাই না? তো উল্টা যে জায়গায় ভারত আমাদেরকে বিভিন্ন ব্যাপারে প্রশ্ন করতেছে, এইটা হইলো কেন, ওইটা হইলো কেন, তা আমি কেন সেগুলো করি না? তো এই জন্যই আজকের সব কিছুই সরকার করুক, তবে সরকার এর মধ্যে দিয়ে নির্বাচনের পথে হাঁটুক। বারবার একই কথা বলবো আমি। জি, আমিও আপনার কাছে ওই একই প্রশ্ন জানতে চাইবো যে অনেকে কি বলছেন যে সরকার দেরিতে হলেও আসল কাজটা শুরু করেছে এই ডেভিল হান্টের মাধ্যমে। আসলে আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? আসলে কি এই 6 মাস শুরু করতে দেরি হওয়ার মূল কারণটা কোথায়? আসলে কি আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়হীনতার কোনো ঘাটতি ছিল, নাকি আসলে সরকার এই মুহূর্তে এসে নির্বাচনকে বিলম্বিত করার জন্যই এই ধরনের কার্যক্রম শুরু করলো? না, আমি প্রথমে এটা বলতে চাই যে সরকার একটা সরকার, যদি বলেন এই সরকার তো একটা ধরনের ককটেল সরকার বলতে পারেন, মানে ওই ধরনের কোনো রাজনৈতিক সরকার না, সবার অভিন্ন চিন্তা আছে এমনটি না। কিন্তু এই সরকারের সবচেয়ে বড় সুবিধা কি ছিল? যে বাংলাদেশের আন্দোলনকারী সকল দল, শক্তি, ব্যক্তিবর্গ তার সাপোর্ট করেছে। তা নিশ্চয়ই তাদের বুদ্ধি তো বেশি, হ্যাঁ, আমি সেটা নিয়ে তো কোনো কোশ্চেন নাই। তাহলে শুরুতে তার ওই বুদ্ধি অনুযায়ী অগ্রাধিকার সেট করে করার দরকার ছিল, তো সেটা করে নাই। এ কথা তো আর বলার অপেক্ষা রাখে না, কারণ 6 মাস পরে যখন করলো তাহলে তো ডিলেই করেছে। আচ্ছা, যদি ওনারা এটা বুঝতেও ভুল করেন তাহলে করার কি উচিত ছিল? রাজনৈতিক দল এবং এই মানুষকে আস্থায় নিয়ে তারা বলতে পারতেন যে আমরা আমাদের কাজের 1, 2, 3, 4 এই অগ্রাধিকার চিন্তা করেছি, আপনারা কি পরামর্শ দেন সে অনুযায়ী। তারা এটা করলেন না। সুতরাং প্রথমত এই দায় তো তাদের উপরেই পড়বে, এই দায় তো আমরা নেব না, পরিষ্কার। এখন ওই যে বিলম্ব করতে চান কি চান না, আমরা সেই প্রশ্ন তুলতে চাই না, কিন্তু কথাটা হচ্ছে জনমনে এই প্রশ্ন উঠবে। উঠবে কি কারণে? কারণ জনগণ তার কাজের অগ্রাধিকার তো দেখতে চাইবে। ধরুন, বোঝার জন্য বলি, একেবারে খুব আমি সরলভাবেই বলি, যদি জনগণ দেখতো যে এই সরকার আসার পরে 6 মাসে তার পেটের ক্ষুধা নিবারণে কোনো সংকট নেই, যত কি বলে কর্মহানি ঘটেছিল, এইখানে কোনো আর কলকারখানা বন্ধ হয় নাই, কাজের ক্ষেত্র বেড়েছে, আয় বেড়ে গেছে, আমার আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো সংকট নাই, তাহলে কিন্তু সে ধীরে সুস্থে করলে নির্বাচন বা অন্যটা হয়তো একটু কম প্রশ্ন উঠতো, যে আরো কিছু ভালো কাজ করে যাক। কিন্তু এটা রাজনীতির অঙ্কের কথা, আমরা যেটা যে কারণে বলি যে সেটা তাদের কাছে কিন্তু আমরা আশা করি নাই, কারণ এটা সম্ভব না তাদের পক্ষে, এই ধরনের একটা সরকারের পক্ষে। যার জন্য আমরা বলেছিলাম যে আপনাকে সবাই মিলে, যেহেতু গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আসেন, আপনি কাজের অগ্রাধিকার ঠিক করেন, ঠিক করে দ্রুত জনজীবনের এই সংকটটা দূর করেন। আর কারণ এই যে গণঅভ্যুত্থানটা ঘটলো তার অন্যতম বিষয় ছিল, একটু কল্পনায় চলে জানতো ভাই, যে সরকার যতই খারাপ সরকার হোক না কেন, সে যদি নির্বাচনগুলো ঠিক মতো দিত, তাহলে মানুষের এত ক্ষোভ আসলেও সে কিন্তু অন্যভাবে হয়তো তাকে চলে যেতে হতো, তাহলে তো ঘটনাগুলো এটা ঘটতো না। সাধারণ অঙ্কের কথা বলছি, হয়তো আরো খারাপও ঘটতে পারতো, আরো ভালো করতে পারতো, সেটা অন্য আলোচনা, কিন্তু সাধারণ বিষয় তো তাই যে ভোটটা যদি ঠিক মতো হতো, এটা বাংলাদেশের হিস্ট্রিতে কিন্তু শুধু এই আমল না, পুরোনো আমলে দেখেন, তাহলে এই ধরনের ঘটনা ঘটার কারণ, তাহলে মানুষের অন্যতম আকাঙ্ক্ষা ছিল তো ভোট, বা আপনিও একটা সরকার, তাহলে আপনি যদি আর একটু দীর্ঘ সময়ও চান, তাহলে কোন ধরনের সরকার দরকার? জনগণের ভোটে নির্বাচিত সরকার। তো এনারা কেউ যদি মনে করেন যে আমরাই উপযুক্ত আর কেউ উপযুক্ত না, তো কোনো তো সমস্যা নেই, ওনারা ওইখান থেকে বিদায় নিয়ে রাজনৈতিক দল গঠন করে ওনারা অংশ নিক, ভোটে জিতে আসলে ওনারা থাকুক 5 বছর, কে ঠেকায় তাদের? তাহলে এই কাজটা যেহেতু হচ্ছে না এবং জনগণ কোনো আলামতও দেখতে পাচ্ছেন, এবং রাজনৈতিক দলগুলো যদি সাধারণভাবে আমি বলি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো, হ্যাঁ, কেউ কেউ ভিন্ন উদ্দেশ্য থাকে, ওই যে শুনলাম কেউ বলছে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হবে না, এটার কোনো অঙ্ক আমরা বুঝি না। কেউ মনে করতে পারে যে নির্বাচন ছাড়াই তো ক্ষমতায় চলে গেছি, সুতরাং আমাদের ওটা আর দরকার কি, তাহলে সে কেবল বলতে পারে। কিন্তু আমরা মনে করি যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর ছাড়া তাতে মানুষের সবকিছু হয়ে যাবে, সেটা কাল পরশু আশা করে লাভ নেই, কারণ জনগণ তাকে নির্বাচিত করবে, তার কি নীতি আদর্শ তার উপর নির্ভর করবে। কিন্তু অন্ততপক্ষে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হলে, যেটা দীর্ঘদিন ধরে স্টোর করা হয়েছিল, তাহলে দেখবেন স্বচ্ছতা, জবাবদিহিতা এগুলো বাড়বে। আর যদি নির্বাচনী ধারাকে আমরা নিয়ে আসতে পারি, তাহলে অনেক সংকটের সমাধানের পথে আমরা আগাতে পারবো।
কিন্তু এই প্রসঙ্গে এই কথাটা বলে রাখি, অন্ততপক্ষে আমি যদি বুঝি আমাদের দল বা বামপন্থীর, আমরা কিন্তু খালি নির্বাচনকালকে চাচ্ছি না, এবং আমি অন্য গণতান্ত্রিক দলগুলোকে যতটুকু দেখি তারাও কিন্তু তা চাচ্ছে না। আমরা কোনটা চাচ্ছি? যে সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার ওইটা করে নির্বাচন করেন। কিন্তু আপনি যদি সবটা করতে চান, এ তো যতদিন পৃথিবী থাকবে সংস্কারের ধারা তো ততদিন চলতেই থাকবে। সুতরাং এইটা তো আপনি সংস্কার হচ্ছে একটা দৈনন্দিন প্রক্রিয়া, নিয়মিত প্রক্রিয়া, আর 6 মাসে তো সেইটাও শুরু এরা করতে পারলো না। সুতরাং মানুষের মনে নানা প্রশ্ন কিন্তু উকিঝুঁকি দেবে। সুতরাং এইটা করছে করুক, তাতে আপত্তি করছি না, কিন্তু স্বচ্ছতা না হলে দেখবেন জনগণই প্রশ্নবিদ্ধ করবে। কিন্তু একই সাথে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এবং সুনির্দিষ্ট রোডম্যাপও আমরা দেখতে চাই। জি, আমরা আলোচনা করব, ছোট্ট একটা বিরতি যেতে হচ্ছে। দর্শক, নিচে ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরবো, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত নিউজ অ্যান্ড ভিউজে। আমরা আলোচনা করছি, স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আব্দুস সালাম এবং আছেন সিপিবির সাধারণ সম্পাদক জনাব রুহিন হোসেন প্রিন্স। আমরা প্রিন্সের সঙ্গে কথা বলছিলাম বিরতির আগে। আমরা এই পর্যায়ে আব্দুস সালাম, আপনার কাছে আসতে চাইবো যে নির্বাচন প্রসঙ্গে যে আলাপটা হচ্ছে, বিশেষ করে জামাতের আমির শফিকুর রহমান তিনি আজকে দাবি করেছেন, বলেছেন নির্বাচনের আগে মৌলিক সংস্কারটা জরুরি। সংস্কার করে যদি নির্বাচন করা হয় সেক্ষেত্রে সেটা হবে নির্বাচনের জেনোসাইড। তার এই বক্তব্যকে কিভাবে আপনি বিশ্লেষণ করবেন, বা তার এই বক্তব্যের পিছনে আসলেই ভিন্ন কোনো উদ্দেশ্য আছে বলে মনে করেন কিনা? মৌলিক কোনটা আর অমৌলিক কোনটা, এখানে তো কেউ বলে নাই যে সংস্কার ছাড়া হোক। কিন্তু সংস্কার যেটা বলা হয়েছে, যে এটা সবাই যেটা বলছে যে সংস্কার একটা চলমান, তাই না? এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যে 31 দফা বিএনপি দিয়েছে আমাদের তারেক রহমান সাহেব, এটা তো বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই এই দফাটাগুলো দেওয়া হয়েছে। এবং তার মধ্যে এই পরিবর্তনগুলো কি মৌলিক না অমৌলিক, আজকে এই প্রশ্নটা আমি করতে চাই। আর সবচেয়ে বড় কথা যে কোনোভাবেই জনগণের চেয়ে বেশি কেউ দেশকে ভালোবাসতে পারে না। এটা বারবার আমরা হয়তো আমার স্বার্থে, অমুকের স্বার্থে চিন্তা করতেছি ওকে করা, কিন্তু জনগণ দেশটাকে ভালোবাসে। এবং ফাইনালি যেটা প্রমাণ হচ্ছে যে আমরা আন্দোলন করছি, চূড়ান্ত পর্যায়ে জনগণের টোটাল বিভিন্ন অংশ কিন্তু যখন মাঠে নামছে তখনই কিন্তু স্বৈরাচারের মানে পতন হয়েছে। এবং মুক্তিযুদ্ধও তাই। তো মুশকিলটা হয়ে গেল যে মুক্তিযুদ্ধের পরে বা অভ্যুত্থানের পরে ওই জনতার বিজয়কে সবাই ছিনতাই করতে চায়, নিজের ব্যানারে নিজের নামে নিয়ে আসতে চায়। তো এটার জন্য জনগণ নামছে কি কারণে, যেটা আমরা বারবার শেষে বলে আসছি, যেটা প্রিন্স ভাই বলার চেষ্টা করছেন, যে আমরা দেখেন বারবার যেটা বলছি ওই সময়, যে পরাজিত ফ্যাসিবাদকে যে আপনি মানে আনডেমোক্রেটিক ওয়েতে হাইটেন না, আপনি গণতন্ত্রকে কবর দিয়েন না, আপনি নির্বাচনের মাধ্যমে সরকারের পথ পরিবর্তনের পথটা বন্ধ করেন না। বন্ধ করছিল বলে কিন্তু তার সেটা হয়েছিল। যদি নির্বাচনটা ধারাবাহিকভাবে চলতো সেখানে বিভিন্ন প্রশ্ন থাকতে পারত, কিন্তু তারপরেও কিন্তু তাকে এইভাবে বিদায় নিতে হতো না যদি নির্বাচনের মাধ্যমে তার পতন হইতো। এইভাবে বিদায় এই কারণে বলবো যে নির্বাচনের বিকল্প কোনো কিছুই নাই, নির্বাচনের বিকল্প নির্বাচন। কিন্তু আপনি যে মৌলিক এবং অমৌলিকের বিষয়টি বলছিলেন, যে সরকার তো বিভিন্ন রকম সংস্কারমূলক কাজে হাত দিয়েছে, বিশেষ করে তারা 6টি সংস্কার করছে এবং 6টি সংস্কার কমিশনের রিপোর্টও জমা হয়েছে। এই 6টি সংস্কারের যে প্রস্তাবনা বা যেই হাতে দেয়া হয়েছে সেটিকে আপনি মৌলিক বলে মনে করেন কিনা, বা এটা যদি মৌলিক হয়ে থাকে তাহলে সেটি সংশোধনে যদি 1-1.5 বছর সময় লেগে যায়, সেই সময় কি বিএনপি সরকারকে দেবে? আমি বলছি যে সে তাদের ঘরটা আমার। আপনি যদি মানে আমাকে রাজনীতি করবে কারা? এই দেশে রাজনীতিবিদরা। রাষ্ট্র চালাবে কারা? রাজনীতিবিদরা। আপনি যদি আমি কোনটা খাবো না, আমার স্বাস্থ্যকর কিনা আপনি তো আমাকে বুঝাবেন। আপনি একটা প্রেসক্রিপশন দিয়ে দিলেই হলো। ডাক্তার যদি আমাকে দেখে তারপর না প্রেসক্রিপশন দিবে আমাকে যে আমার অসুখটা কি আছে। তা আপনি নিজে একটা গাইডলাইন ঠিক করে দিলেন, ওই লাইনে রাজনীতিবিদদের চলতে হবে। নিজেদেরটা নিজেরা ঠিক করেন না কেন? আজকে রাজনীতিবিদ সবাই খারাপ, রাজনীতি খারাপ, আবার সবাই রাজনীতি করতে চায়, আবার সবাই আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চায়, তাই না? তার মানেটা কি? এই জন্য কথাটা হলো যে রাজনীতি, আমরা বলছি রাজনীতিবিদ, আমরা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে আমি একটা সংস্কারের প্রস্তাব দিছি, তার চেয়ে বেটার আপনি দেন না, আসেন আলোচনা হোক।
কোনটা মৌলিক কোনটা অমৌলিক। আমরা যেটা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে পরপর 2 বারের বেশি কেউ সরকার প্রধান হইতে পারবে না, এটা কি অমৌলিক? আমরা বলছি যে নির্বাচনটা সুষ্ঠু হওয়ার জন্য নির্বাচনকালীন সরকারটা হবে নিরপেক্ষ সরকার, এটা কি অমৌলিক? আমরা যে আজকে বলছি যে এই সমস্ত এই দফাগুলো যেগুলো আমরা দিছি কোনটা অমৌলিক? কাজে এটা বড় প্রশ্নটা হলো যে আজকে যে কোনোভাবেই হোক, তারপরেও যদি আমি নির্বাচনের প্রসেসটা ঠিক রাখতে পারি, আমি যদি জনগণের কাছে আমি জবাবদিহিতা আমার থাকে, তাহলেই আজকে এই প্রবলেমগুলো আর পাশাপাশি যেটা হবে যে আইনের শাসন, যেটা সবচেয়ে বেশি দরকার, সেই আইনের শাসনটা কিভাবে ইস্টাবলিশড হবে। কিন্তু 6 মাসে কি সেই জায়গায় সরকার যেতে 6 মাস কেন? এর আগেও সম্ভব, সম্ভব না কেন? কিন্তু 6 মাসে তো আজকে যদি এই সরকার ভালো কিছু দেখাইতে পারতো, তাহলে তো পাবলিকই বলতো না তোমরা এই সরকার 6 বছর থাক। যদি ভালো কিছু, আপনি যদি বিদ্যুতের দাম কমাইতে পারতেন, আজকে যদি পানির দাম আপনি কমাইতেন, তাই না? আজকে যদি মানে যে সব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যদি আপনি কমাইতেন, তাহলে আজকে তো পাবলিক বলতো না তোমার দরকার নাই, এরাই থাক। তা আজকে সেটাও তো আপনি পারেন নাই। সেটাকে আজকে কোনো একটা মৌলিক যেটা বলি, তাহলে মৌলিক কোনো পরিবর্তন এই সরকার করতে পারবে এমন কিছুই দেখাইছে 6 মাসে। একটা বিষয় জানতে চাইবো যে আপনি বিভিন্ন রকম কথা বললেন যে সরকার হয়তো বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে, অনেক ক্ষেত্রে হয়তো যথাযথ পদক্ষেপ নিতে পারে নাই। আপনি কি এরকম 2-3টি পদক্ষেপ সরকারের বলতে পারেন যে যেই 6 মাসে যেই পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো ইতিবাচক? আমি তো যদি আমি বলতে, এটা আমি দেখার না, তো পাবলিক দেখতে হবে। তো যদি জনগণ দেখে তাহলে তো জনগণ তার পক্ষে যাবে। আর আমার কথা হলো যে দেখেন, আওয়ামী লীগ জোর করে নির্বাচন নামে প্রহসন করছে না, পাবলিক ভোট দিতে গেছে কিনা? 5 to 7% বেশি তো যায় নাই। তো যদি আজকে আমরা আমরা যে জনগণের ম্যান্ডেটটা নিতে বলতেছি, যদি জনগণ অংশগ্রহণ না করে, তাহলে জনগণই বলবে যে আমি চাই না। কিন্তু আপনি বলেন কেন? জনগণের কথাটা আপনি বলেন কেন? আর কথাটা যে মৌলিক, তাহলে তো কেয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ সংস্কার তো চলতেই থাকবে, তাই না? আর যে শয়তান বলছে যে ডেভিল যে পর্যন্ত শেষ না হবে, তো ডেভিল তো সে কেয়ামত পর্যন্ত থাকবে, জীবিত থাকবে। তাহলে কি কেয়ামত পর্যন্তই এই সরকারকে রাখতে হবে? তার মানে তারা ওইটা এর মধ্যে দিয়ে হয় পরাজিত ফ্যাসিবাদকে ফিরে আনার জন্য প্রচেষ্টা চালানো, আর না হয় দেশটাকে অ্যানার্কির দিকে ঠেলে দেওয়া। এই দুইটার বাইরে তো অন্য কোনো কিছু নাই। কারণ এনে স্বাভাবিকভাবে আজকে নির্বাচনের কথা বলাটা মানে কি জনগণের কথা বলা। এটা তো বলা হচ্ছে না যে আপনি আমার মানে বিএনপিকে বা কমিউনিস্ট পার্টিকে ক্ষমতায় বসায় দেন। এটাকে আমরা এটা বলছি, এটা সুযোগ আছে। ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে নির্বাচনটা হবে, ওই নির্বাচনে কি জোর করে ক্ষমতায় যাওয়ার সুযোগ আছে? সেটা তো নাই। আর সেটা যদি আপনি না পারেন, তাহলে আপনি আছেন কেন সরকারে? তাহলে আপনি সরকারে আছেন কেন? আর আমরা তো সেই কথাটা ভেরি বিগিনিং বলতেছি যে আপনার কতদিন দরকার আপনি বলেন, এই কয় মাস, এই কতদিন আপনি কি করতে চান সেটা বলেন। এবং এই না যে আপনি এই সরকার সব করে যেতে পারবে। আমরা তো এমনও বলছি যে ঠিক আছে, একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করেন, যে আপনি চলে যাওয়ার পরও নির্বাচিত সরকার যাতে এই গাইডলাইনের মধ্যে থাকে। কিন্তু সালাম ভাই, আমার একটা বিষয় জানার যে এই সরকার যখন দায়িত্ব নেয় তখন ছাত্র জনতা তো ছিল, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সাথে বিভিন্ন সময় আলোচনা হয়েছে। সেই জায়গা থেকে কি সরকারের সাথে আপনাদের কোনো দূরত্ব বেড়েছে? বা এই যে কেউ কেউ বলছে যে জামাত ঘনিষ্ঠতা কি সরকারের সাথে বেশি বেড়েছে বিএনপির চাইতে? ঘনিষ্ঠতা আমরা দেখেন, আমরা তো সরকার পরিচালনায় তো আমরা কোনো দায়িত্বে নাই। কিন্তু দেখেন 5ই আগস্টের পরে যখন থানা পুলিশগুলো সব পুলিশরা ভাগলো, সেই সব আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য বিএনপির অর্থাৎ তারেক রহমান সাহেব নির্দেশ দিল যে খবরদার কোনো কিছু, কোথাও কিছু হওয়া যাবে না, করলে এই অবস্থা হবে। দুর্গাপূজা করলেন, সেই সময় বিএনপি ক্ষমতায় নাই, কিন্তু বিএনপির নেতা কর্মীদেরকে বলা হলো যে ওই পূজা মণ্ডপ পাহারা দিতে হবে। অর্থাৎ এটা আমার দায়, অর্থাৎ দেশটা আমার, আলটিমেটলি আমাকে পিপুলের কাছে জবাবদিহি করতে হবে। শেখ হাসিনা যখন ছিল তখনও বলতে, এই আপনারা কেন এই আর কতদিন সময় দিবেন, কতদিন এইভাবে থাকবে, আমরা কতদিন এইভাবে থাকবো। এখনও তো লোকজন বলা শুরু করছে, কিরে ভাই নির্বাচন কি হবে দেশে, ওনারা আর কতদিন থাকবেন, নাকি আরও বেশি দিনের পরিকল্পনা করতেছে, নাকি নতুন দল বানায় আরও অন্য কিছু করতে চাইতেছে। এগুলো তো আমাদেরকে জনগণ প্রশ্ন করে, তাই না? জনগণ আরেকটা কথা হলো যে এই যে আজকে যে উপদেষ্টা
প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টা যারা আছে তাদের তো হয় শেষ হয়ে যাওয়ার পরে ওনারা চলে যাবে, তাদের তো কিছু নাই, কিন্তু আমাদের তো জবাব দিতে আছে, তো এই কারণেই আমরা সেটা ফিল করে বলেই আমরা চাই যে এই সরকারটা ব্যর্থ না হোক, এই সরকারটাকে সার্থক দেখতে চাই, আমরা জনগণও দেখতে চাই। যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে আমরা জানি যে আরেকটা অন্ধকার সামনে। এই জন্যই আমরা চাই, আমরা যতই সমালোচনা করি না কেন করি এই কারণেই যে সরকারটা সার্থক হোক। তার সার্থকতা কোথায়? যে একটা গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে, অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে সেই নির্বাচিত জনগণ দ্বারা নির্বাচিত সরকারের কাছে সে দায়িত্বটা অর্পণ করে যাক, এটাই হলো তার সাকসেস। ওই সাকসেসটা আমরা দেখতে চাই, ওইখানে ব্যর্থ হয়ে অন্য কিছু হোক সেটা আমরা চাই না। জি, আপনি জনাব প্রিন্স, আপনার কাছে জানতে চাইবো যে এই যে নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তার কথা বা অনেকে শঙ্কার কথা বলছেন, আপনি কি আসলে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তার সামনে দেখছেন কিনা? সরকার তো একটা রোডম্যাপ হয়তো আনুষ্ঠানিকভাবে সেভাবে না দিলেও আকার ইঙ্গিতে বিভিন্ন সময় বুঝিয়েছেন যে কখন নির্বাচন হতে পারে। আপনি নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তার সামনে দেখছেন কিনা? অনিশ্চয়তার এটা বলার আগে একটা সরল প্রশ্ন এবং উত্তর আমার দিক থেকে বলি, যে মৌলিক সংস্কারের কথা আসছে না, এখন মৌলিক সংস্কার তো এক এক দলের কাছে এক একটা, ঠিক আছে, তাও থাকলো। তা আমরা তো গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু গঠিত অন্তর্বর্তীকালীন সরকার, তারা এটা বসলে ঐক্যমত্যটা করে দিতে পারে, তারা প্রস্তাব করতে পারে যে কি কি জরুরি মৌলিক সংস্কার করা দরকার, কোনো সমস্যা নেই। গেল 6 মাসে এখনো তো আমরা আলামত দেখি নাই, গেল অন্য আসছে না। এইবার আসি, এই প্রশ্নের উত্তর কে দেবে? এই যে মৌলিক সংস্কারের কথা বলছেন, এটা করবেটাকে? এটা তো বাংলাদেশ, এখনো তার একটা সংবিধান আছে, ওত নিয়েছেন এই সংবিধানের আন্ডারে, এবং অন্যরাও আমাদের কি বলে সেনাবাহিনী থেকে শুরু করে সবাই তো সংবিধানের আন্ডারেই কথাবার্তাগুলো বলে। এমনকি এই সংবিধানের সংস্কার করা দরকার সেটাও আমরা মনে করি, সেটাও করবে কে? সে প্রশ্ন আমি করে বলছি, খুবই স্বাভাবিক উত্তর, সরল উত্তর, জনগণের দ্বারা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিরা করবে। সেই ক্ষেত্রে কি সরকার এখন একমাত্র লক্ষ্য হওয়া উচিত নির্বাচন? আমি আসছি, তাহলে আপনি যদি এটা তো বোঝার ব্যাপার, এটা না করলে তো আপনি করতে পারবেন না। তাহলে কাজটা কি? আপনি দ্রুততার সাথে নির্বাচন দেবেন, তাহলে একমাত্র শুধু বলছি কি, সেইটার জন্য এবার কি একমাত্র তো বলার দরকার নেই, কারণ যে সময়টা থাকবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন থেকে শুরু করে এই কাজ তো আছে। আর নির্বাচন সুষ্ঠু করার জন্যে এ কথায় কোনো দল দ্বিমত করছি না, আমরা যা যা সংস্কার করা দরকার সেটা করে নির্বাচনের কথা বলছি, কারণ নির্বাচন ব্যবস্থা তো ধ্বংস হয়ে গেছে, ওইটা করেন। এমনকি ওইটা করতে গেলেও আরো যে যে সংস্কার করতে হবে সেইটুক করেন, কারণ না করলে কি হবে দেখেন, 111-এর পর একটা উদাহরণ, এটা হলো আপনার এখানে অজস্র আলোচনা হয়েছে এবং যারা করেছে তাদের কাছে শুনে দেখেন, সম্ভবত একটু তথ্য ভুল হইতে পারে, ওই সময় সরকার বিভিন্ন অধ্যাদেশে 146টা মানে 150-এর উপরে অধ্যাদেশ জারি করে গেছিল, কিন্তু পরবর্তীতে 50টারও কম, সম্ভবত 43 বা কয়টা, এইটা নির্বাচিত সরকার তাও তাদের মতো করে এটা করেছে। তাহলে তো আপনি সেটার তো লাভও হয় না। কিন্তু এইবারে আমরা বলি লাভটা হবে কোনটা? এইবারে যেহেতু গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে গঠিত সরকার, 1, 2 নম্বর হচ্ছে গণঅভ্যুত্থানের মধ্যে মানুষের মধ্যে একটা অভূতপূর্ব জাগরণ সৃষ্টি হয়েছে, এবং দলগুলোর দেখবেন ল্যাঙ্গুয়েজ আগের থেকে পরিবর্তিত হচ্ছে, এবং মানুষের চোখ যদি ঠিক রাখতে পারেন তাহলে এইবার অনেকের পক্ষে এটাকে উপেক্ষা করা সম্ভব হবে না। এই এখন শেষ ছোট করে প্রশ্ন, এখনো পর্যন্ত আশা রাখতে চাই সরকার বিলম্ব করবে না। যদি আমরা দেখি যে সরকার বিলম্ব করছে, যে কথাটা সালাম ভাই বললেন, আমরাও বলছি, আলটিমেটলি কি হবে জানেন? ব্যর্থ হচ্ছে কি হচ্ছে না, এটা তো নির্ভর করে ভালো ইলেকশন করতে পারলো কিনা। আপনি কল্পনায় চলে যান তো, যদি ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, অন্যান্য কাজ না করতে পারে, মানুষের মধ্যে সরকার সম্পর্কে অসন্তোষ বাড়তে থাকে, ইচ্ছা করলেও তখন পারবেন? তা আপনি তো সৎ ইচ্ছা দিয়ে কিন্তু অনেক কিছু হয় না, সময়ের কাজ যদি সময় না করতে পারেন। তা আমরা আশা করব সরকার যদি সময়ের কাজ করতে চায় তাহলে ব্যর্থ হব না, কিন্তু অনেকে চাইতেছে, সেইটা সরকারের মধ্যে আছে কিনা আমি সরকারকেই খুঁজে দেখতে বলবো, নির্বাচন বিলম্ব করতে। কারণ 111-এর সময় থেকে শুরু করে অনেক দিন ধরে দেশি বিদেশি নানা মহল আছে, অপশক্তিও আছে, তারা কিন্তু চায় একটা বিরাজনীতিকরণের ধারা, তারা কিন্তু চায় আমাদের নির্বাচন ডিস্টোর করা। আর যারা বলেছে যে আমরা ক্ষমতায় না থাকলে দেশ অন্যান্য ডট ঘটবে, তারা তো চাইবেই যে আমরা যাতে একটা ভালো নির্বাচন করে গণতন্ত্রের দিকে আগাতে না পারি। তাহলে সেই বিবেচনাগুলো মাথায় রেখেই দায়িত্ব পালন করা দরকার বলে মনে করছি, কিন্তু সেই কাজ কতদূর হবে জানি না। এই কারণে যদি রাজনৈতিক দলগুলোকে আস্থায় না নেয় কোনো বিশেষ গোষ্ঠী, বিশেষ বিশেষ ঘটনা
প্রেক্ষিতে যদি সরকার কিছু দায়িত্ব পালনের কথা চিন্তা করে, তাহলে আলটিমেটলি ফলাফল খুব একটা ভালো অন্ততপক্ষে আমি তো দেখতে পাই না। জি, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আলোচনা করতে চাই 32 নম্বরের বাড়ি নিয়ে। আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন যে 32 নম্বরের বাড়ি নিয়ে ভারতে যে বক্তব্য দিয়েছে সেটিতে বিরক্ত ঢাকা। আসলে দিল্লি জানিয়েছে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন যে ধ্বংস করা হয়েছে সেটা খুবই দুঃখজনক। আসলে প্রশ্ন হচ্ছে যে এই দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের যে বক্তব্য, এটা কি আসলেই অপ্রত্যাশিত বা একেবারেই অনাকাঙ্ক্ষিত ছিল? না, অবশ্যই। একটা তো হলো যে আমার অভ্যন্তরীণ ব্যাপারে অন্য কোনো দেশ নাক গলাবে, এটা তো উচিত না। তবে আরেকটা কথা হলো যে ধরেন সরকারও এমনভাবে চলা উচিত যাতে এমন কোনো প্রশ্ন তারা না উত্থাপন করতে পারে। সরকারের অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়েও সেটা করা উচিত, যাতে সেই প্রশ্ন যদি আসার সুযোগ হয় তাহলে তো সেই প্রশ্নটা আসে, তো সেই সুযোগ যাতে আমি না দেই, সেই সুযোগটা তো দেওয়া উচিত। করে দিচ্ছে। মনে করেন যদি এই ঘটনাটাই যদি ধরেন 5ই আগস্টকে কেন্দ্র করে 5, 7, 8, 9, 10 ঘটতো, সেটা একরকম ছিল। আর যখন একটা সরকার যেটা নিজের সরকার প্রধান নিজেই বলছেন যে উনি কাম্য এই ঘটনাকে উনি কোনোভাবেই জাস্টিফাইড মনে করতেছেন না, তাহলে জবাবটা তো উনি দিবেন। তাহলে জবাবটা উনি দেন। যদি জাস্টিফাইড না হয় তাহলে তো উনি কি করছেন, বা তাহলে জাস্টিফাইড না হলে এটাকে উনি করবেন কেন? আরেকটা কথা হলো যে এটাও ঠিক, এটা হয়েছে কেন? এটা তো হওয়ার কারণটা হলো যে যখন একটা পরাজিত ফ্যাসিবাদ তার প্রধান ওই দেশে বসে, বিদেশে বসে যখন উস্কানিমূলক কথা বলতেছে, ধ্বংসাত্মকমূলক কথা বলতেছে, এবং মানে যেটা স্বাভাবিকভাবে এই পর্যন্ত সে ক্ষমা চায় না একবারও, মানুষের কাছে মাপ চায় না যে আমি এতগুলো হত্যা করছি, আমাকে মাপ করে দেন, বা আমি যদি ভুলও করে থাকি, অন্যায় করে থাকি, আমি মাপ, সেটা না বলে বরঞ্চ সে প্রতিশোধ নেওয়ার কথা বলতেছে। অর্থাৎ এগুলো তো সে উইসপারিং করতেছে। এগুলো এজন্য দায়ী সেই পরাজিত ফ্যাসিবাদ। কাজে যদি কোনো কিছু আজকে যেটা ঘটছে সেটার জন্য অন্য কেউ দায়ী না। আজকে যে 32 নম্বরে যে আজকে যদি কেন ওনার ভাষণ দিতে হবে এখন? উনি যে প্রধানমন্ত্রী, উনি রাষ্ট্রের মানে কি কারণে ভাষণ দিবে? যে উনি আবার ফিরে আসতে চায় কি কারণে? বাকশাল কায়েম করার জন্য? উনি আবার ফিরে আসতে চায় এই দেশে অর্থকে লোপাট করার জন্য? উনি আবার ফিরে আসতে চায় দিনের ভোট রাত্রে করার জন্য? উনি আবার ফিরে আসতে চায় হাজার হাজার মায়ের বুক খালি করার জন্য? কি কারণে উনি ভাষণ দিবেন? তা কাজে উনি তো আজকে যেটা ছাত্ররা এটা যদি ধরেন অন্য যদি ভুলও হয় সেটা ওনার কারণে, এটার জন্য দায়ী সে। আজকে আজকে রাষ্ট্রের এই গণতন্ত্রকে ক্ষতি করে গেছে সে। আজকে আওয়ামী লীগ যদি বলি, সকল প্রতিষ্ঠানকে সে ধ্বংস করে গেছে সে। এই বাংলাদেশের অধপতনের জন্য আজকের উনি দায়ী। আজকে তারপরে এখনও সে আবার যদি সেরকম কথা বলে, এটা তো কোনোভাবেই তার উচিত না। বরঞ্চ যারা সেন্সেবল যারা আছে তারা বলা উচিত যে আপনি থামেন, আপনি রাষ্ট্রটা ধ্বংস করে দিছেন, দেখে যে আর ধ্বংস করেন না। তার বাবারে দ্বিতীয়বার মারছে সে, তার বাবাকে দ্বিতীয়বার মারছে, এটার জন্য সে দায়ী। থামানোর ক্ষেত্রে কি ভারত কোনো ভূমিকা রাখতে পারতো? কোনটা? শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছেন বা বিভিন্ন রকম কথা বলছেন, বিভিন্ন সময় বিভিন্ন রকম আলোচনায় আসছে, তার এই বক্তব্য থামানোর উদ্যোগ কি ভারত নিতে পারতো? আমরা তো দেখছি যে এর আগে ভারত বলছে না যে আমরা বিএনপির আমলে নাকি ভারতের বিরুদ্ধে এখান থেকে বসে ষড়যন্ত্র হয়। তা এখন তাহলে আমরা যদি বলি যে তার দেশে বসে ষড়যন্ত্র হয়, তাহলে এটা কি মানে কি নতুন কিছু হবে? তো এটা অবশ্যই সেটাকে থামানো উচিত। আর নাহলে ওনাকে তো এমনি বাংলাদেশের কাছে হস্তান্তর করা উচিত। আর নাহলে বলছে বাবা তুমি আমার ভেজালে ফেলেও না, তুমি অন্যদিকে যাও। সোজা কথা যে আমারে ভেজালে ফেলেও না, কারণ ওনাকে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হবে, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখতে হবে। ওই আওয়ামী লীগের নেত্রীর সাথে সম্পর্ক রাখার দরকার। তাহলে পাবলিক যেটা মনে করবে যে ভারত এই দেশে তাকে পাঠাইছে আমাদের দেশের করার জন্য, জনগণের পক্ষে, জনগণের জন্য, কল্যাণের জন্য সে ছিল না। তো এইটার জন্যই আজকে ভারতকেও সেটাকে বুঝতে হবে। তাকে বলা দরকার যে আপনি এমন কোনো আচরণ করবেন না এখানে যতদিন আছেন। এখানে তাকে বলা উচিত ক্যাটাগরি যে যতদিন আপনি এখানে আছেন তো এমন কোনো আচরণ করবে না যে আচরণের কারণে বাংলাদেশের জনগণের সাথে ভারতের সম্পর্ক নষ্ট হইতে পারে। এইটা আরেকটা কথা হলো যে পরিষ্কার তার ওয়েল উইশার যারা আছে তারা বলা উচিত
যখন তসবি নিয়ে আল্লাহর কাছে মাপ চান, জনগণের কাছে মাপ চান, আল্লাহর রাস্তার ওই এটা দেখেন না যে আপনি এই করছেন ওই করছেন, ভালো কি কাজ করছেন, দেশটারে রসাতলে দিয়ে গেছে, এখন আবার কথা বলে, কথাই তো বলা উচিত না তার। জি, জনাব প্রিন্স, আপনার কাছে যেটা জানতে চাইবো যে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন যে সাফল্য যদি ধরে রাখতে হয় সাবধানে পা ফেলতে হবে, শেখ হাসিনার ফাঁদে পা দেওয়া যাবে না। আসলে তার এই বক্তব্যের কারণ কি? শেখ হাসিনা কি এখনো বাংলাদেশকে অস্থির করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত? আচ্ছা, আমি পুরো বক্তৃতাটা শুনি নাই, কারণ একটা বক্তৃতার তো একটা পার্ট নিয়ে মন্তব্য করা উচিত না। তবে আমি সাধারণভাবে বলতে পারি যে এইটা সবসময় সাবধানে পা ফেলা উচিত এই কারণে, এটা জেনারেলি আমি বলি, সেটা হচ্ছে যে যে কথা অনেকবারও বলেছি, আজকেও হয়তো আলোচনার ছিল না বলে হয়তো বলি নাই। আমরা যেমন বলছি যে আমরা যে গণঅভ্যুত্থান করলাম, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপক সমর্থন, এটা আমরা আছি, কিন্তু মনে রাখতে হবে পতিত যে শক্তি, অপশক্তি, অবশ্যই তারা কি চাইবে, তারা তো সংকট তৈরি করতে চাইবে, এটা এক। 2 নম্বর মনে রাখতে হবে এটা শুধু একটা ব্যক্তির ব্যাপার না, কিন্তু শুধুমাত্র ওই একটা দলেরও ব্যাপার না। তারা এখানে থেকে, যেটা আমরা বহুদিন ধরে বলে আসছি, আপনাদের এখানে বছরের পর বছর বলেছি, যে একটা অর্থনীতির দুর্বৃত্তায়নের ধারা তৈরি হতে থাকলে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন গোষ্ঠী আবির্ভূত হয়ে যায়। তারা তো এখন খারাপ অবস্থা, তাই না? তারা তো চাইবে ফিরে আসলে কিন্তু তার সুবিধাটা হবে। আমি এখানে বসে বহুদিন বলেছি যে খালি একজন শেখ হাসিনা আছে তা না, মনে মনেও শেখ হাসিনা আছে। বড় শেখ হাসিনা বলেন, ছোট শেখ হাসিনা বলেন, এটা দুর্বৃত্ত রাজনীতিরই এইটার বাস্তব বিষয়, এবং দুর্বৃত্ত অর্থনীতি এইরকম জায়গা করে, তো এইরকমের তো অনেকে আছেই। তা সেই জন্যেই আপনাকে অবশ্যই সবসময় সাবধানে পা ফেলতে হবে, এবং শুধু এই পতিত আওয়ামী লীগ সরকার না, এর বাইরেও আমরা অন্য 2টা অপশক্তির কথা বারবার মনে করাই দিই, এখনো আবারও দিচ্ছি এই সুযোগে। তাদের দিক থেকে তো সাবধান থাকতে হবে, কারণ তারা চাইবেই। আমি এই চাওয়াটাকে অস্বাভাবিক দেখছি না, কিন্তু আমাদের সাবধানতা জরুরি। আরেকটা হচ্ছে, দীর্ঘ অগণতান্ত্রিক শাসনে অনেক অপশক্তি কিন্তু বেড়ে উঠেছে ওদের সাহায্য সহযোগিতায়। তারাও কিন্তু যে ধরেন গণ অভ্যুত্থানের আমরা যেভাবে চেতনার বিস্তৃতি চাই, তারা সেটা চাইবে না, সংকট তৈরি করতে চাইবে। আরেকটা বড় সংকট, এইটাকে মোটেই উপেক্ষা কেউ করবেন না, সেটা হচ্ছে পাশের আধিপত্যবাদী দেশ, আমাদের ভূ রাজনৈতিক কারণে সাম্রাজ্যবাদ এবং অন্যরা, তারা এদেশে একটা দুর্বল সরকার চাইবে। এদেশে কোনোভাবেই নির্বাচিত ভালো সরকার আসুক সেটা তারা চাইবে না, বিরাজনীতিকরণের ধারা শক্তিশালী হোক, এই ধরনের খেলায় কিন্তু তারা মত্ত হয়ে থাকবে। তারাও কিন্তু যে কোনো সময় সংকটে ফেলবে। সুতরাং সর্বত্রই অবশ্যই সবাইকে রাজনৈতিকভাবেও সাবধানে পা ফেলে এবং জনগণকেই আস্থায় নিয়ে জি, সকল কাজ করতে হবে। তারই অন্যতম বিষয় হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোট নিশ্চিত করা এবং সর্বত্র স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। এর বাইরে কোনো ফর্মুলা আছে বলে আমাদের জানা নেই। আমরা একেবারে শেষ পর 30 সেকেন্ডে যদি কিছু যুক্ত করতে চান, সংকট সমাধান কি করা উচিত? না, সংকট সমাধান একটাই, আমরা যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, আন্দোলন করেছি, আমাদের এই ঐক্যটাকে ধরে রাখতে হবে, এবং কোনো অবস্থাতেই যে পর্যন্ত আমরা গণতন্ত্র এখনো ফিরে পাই নাই, গণতন্ত্র যে পর্যন্ত ফিরে না পাবো, মানুষের অধিকার ভোট যে পর্যন্ত আমরা নিশ্চিত করতে না পারবো, এই পর্যন্ত আন্দোলনকারী দলগুলোর মধ্যে যাতে কোনো বিভেদ সৃষ্টি না হয়, ছাত্র সহ যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, এই সংকট, কাজে এই সংকট কাটাতে হলে, আর এই সংকটটা আজকে থেকে না, আমরা দীর্ঘদিন ধরে লড়াই করতেছি, বারবার আবার সেই সংকটে পড়তেছি। তার মূল কারণ যেটা প্রিন্স ভাই যেটা বললেন, সবচেয়ে বড় কথা যে আধিপত্যবাদী শক্তি কোনোভাবেই চায় না যে বাংলাদেশটা তার নিজের পায়ে দাঁড়াক, বাংলাদেশ অর্থনৈতিকভাবে সচ্ছল হোক, এটা কোনোভাবেই তারা চায় না, এটা তারা নিয়ন্ত্রণ করতে চায়। কাজে এইখানে পরিষ্কার, যারা বাংলাদেশের জন্য রাজনীতি করে, বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করে, সেই সমস্ত রাজনৈতিক দল, সেই শক্তিগুলোকে বলবো ঐক্যবদ্ধ হবে। এখন কে কতটুকু ক্ষমতা এনজয় করব, কতটুকু ভাগ পাবো, সেটার চেয়ে বড় প্রশ্ন হলো দেশটাকে রক্ষা করা, এবং আধিপত্যবাদের থাবার থেকে যতটুকু বের হয়ে আসছি আবার যাতে সেই থাবার ভিতরে দেশটাকে না নিতে পারে, সেটার জন্য আমাদের চোখ কান খোলা রেখে আমাদের সে পদক্ষেপ নেয়। অসংখ্য ধন্যবাদ সেটার জন্য জনাব আব্দুল নির্বাচন সালাম। ছাড়া কোনো বিকল্প নেই। অসংখ্য ধন্যবাদ জনাব রুহিন হোসেন প্রিন্স আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের নিউজ এন্ড ভিউজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।